বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এসএসসি 2025 সালের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে জীবন পাঠ। আমরা এই জীবন পাঠ অধ্যায়টি থেকে এমসিকিউ এবং সিকিউ এর সবচেয়ে শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এই সাজেশনটা যদি তোমরা 100% ফলো করতে পারো, 100%ই তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। এমসিকিউ, এখানে এমসিকিউ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। যেমন দেখো, এখানে এক নম্বর রয়েছে কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটা হবে? কোন ব্যাঙ, সেটার নাম কি, বৈজ্ঞানিক নাম কি? এটা নাম হবে এ নাম্বার বুফো মেলানোস্টিকটাস। তো দেখো, এখানে আমরা ব্যাখ্যা সহকারে পড়বো, ঠিক আছে? যেমন দেখো, এখানে কোন ব্যাঙ এর বৈজ্ঞানিক নাম তো আমরা শিখলাম যে এক নম্বর বুফো মেলানোস্টিকটাস, কিন্তু যদি বাকিগুলো আসে, যেমন এখানে দ্বিতীয়টা কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফিলাস, মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, তেলাপোকা যেটা পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এরকম। তো এইভাবে যদি আমরা ব্যাখ্যা সহকারে পড়ি, তাহলে মনে করো পরীক্ষায় এখানে আমরা দিলাম কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি, তো এখানে তোমরা জানলে মুখস্থ করলে বুফো মেলানোস্টিকটাস। তো আমি তো এখানে ব্যাখ্যা সহকারে দিয়েছি যে এখানে কাঁঠালের বৈজ্ঞানিক নাম আছে, মৌমাছির বৈজ্ঞানিক নাম আছে, তেলাপোকার বৈজ্ঞানিক নাম আছে, এই সবগুলো আছে। তো সেরকম এরপরে 2 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক? এখানে কোনটা সঠিক, কোনটা সঠিক হবে? এখানে কোনটা সঠিক? যেমন দেখো, এখানে শরীরবিদ্যা রেচন, এটা হচ্ছে সঠিক এখানে ডি নাম্বার। কারণ হচ্ছে দেখো, কীট যে তত্ত্ব, কীট তত্ত্বর ভিতরে রয়েছে কীট পতঙ্গ, অণুজীব বিদ্যার ভিতরে রয়েছে অণুজীব, আর হিস্টোলজির ভিতরে রয়েছে টিস্যু, ঠিক আছে? আর শরীরবিদ্যার ভিতরে রয়েছে এই রেচন। তারপরে 3 নম্বর, কোনটি পেনিসিলিয়াম এর কোষ প্রাচীর তৈরি করে? তো এটার উত্তর হবে কাইটিন, ডি নাম্বার হবে। দেখো, এখানে ব্যাখ্যা, ফানজাই রাজ্যের জীবদের আর কি কোষ প্রাচীর কাইটিন নির্মিত থাকে। তাই এখানে আমাদের বলছে না, পেনিসিলিয়াম কোন এর কোষ প্রাচীর কোনটা হবে? কাইটিন হবে। তারপর 4 নম্বর, কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা? জীব এবং জড় এর মধ্যবর্তী অবস্থা হচ্ছে ভাইরাস। ভাইরাসকে ভাইরাস জীবও না আবার জড়ও না, তার মধ্যবর্তী একটা অবস্থা। মানে যখন তারা অন্য জীবদের ভিতর থাকে তখন তারা জীবের মতো আচরণ করে, আবার যখন জীবদের বাইরে থাকে তখন তারা জড়, ঠিক আছে, যার প্রাণী তাদের মতো আচরণ করে। তাই একে জীব এবং জড়ের মধ্যবর্তী একটা অবস্থার কথা বলা হয়েছে। ক্যারোলাস লিনিয়াস জীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস জীব জগৎকে 2টি রাজ্যে ভাগ করেছিলেন। কোনটি ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এককোষীয়রা। তারপর নিচের কোনটিতে সালোক সংশ্লেষণ হয়? তো সালোক সংশ্লেষণ হয় সেটা হচ্ছে ডায়াটমে হয়। সালোক সংশ্লেষণে দেখো, ডায়াটম হলো একটি এককোষী শৈবাল যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তাদের খাদ্য গ্রহণ ফটোসিনথেটিক পদ্ধতিতে হয়ে থাকে, মানে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে হয়ে থাকে, সেটা হবে কি ডায়াটম। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে এই যে সি নাম্বার সোলামন টিউবারোসাম, সোলানাম টিউবারোসাম, এটা মানে এটা হবে সি নাম্বার। 9 নম্বর প্রশ্ন, জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? জীব এবং এখানে বলছে প্রকৃতির, জীব এবং প্রকৃতির মধ্যে যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, এটা নিয়ে কোন শাখায় আলোচনা করা হয় জীববিজ্ঞানে? এটা আছে বাস্তুবিদ্যাতে আলোচনা করা হয়। মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটা হবে? মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম হচ্ছে সি নাম্বার ম্যামালিয়া, তারপর প্রাইমেট এবং হোমিনিডিয়া, এটা। বা 11 নাম্বার, হরমোন নিয়ে আলোচনা হয় কোন শাখায়? হরমোন দেখছো কতবার আসছে, এখানে যশোর বোর্ডে আসছে 23 সালে, তারপরে কুমিল্লা বোর্ডে 20 সালে, সকল বোর্ডে আসছে 18 সালে, সকল বোর্ডে আসছে। এখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়েছে এন্ডোক্রাইনোলজিতে। পরীক্ষায় যদি এমসিকিউতে না আসে, এটা 1 নম্বর প্রশ্ন, মানে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, বা হরমোন নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তার নাম কি? অথবা এন্ডোক্রাইনোলজি কি? তুমি বলবো যে হরমোন নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকে এন্ডোক্রাইনোলজি বলা হয়। 12 নম্বর, নিচে কোনটিতে স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয়? তো স্পোর দিয়ে, দেখো এখানে স্পোর দিয়ে বংশবৃদ্ধি করা ফানজাই রাজ্যের অন্তর্গত জীবদের বৈশিষ্ট্য। তাহলে এখানে এই উত্তর কোনটা হবে? ফানজাই রাজ্যের। ফানজাই রাজ্যের ভিতরে হচ্ছে পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম তো ফানজাই রাজ্যের ভিতরে পড়ে, তাই না? এর জন্য এটার आंसर হবে সি। দেহের অনুপাতে মস্তিষ্ক বড় কোন প্রাণীর হয়ে থাকে? দেহের যে তুলনায় মস্তিষ্ক বড় থাকে, তাই না? তো এটা হবে 13, মানে সি নাম্বার
মানুষের ক্ষেত্রে যেমন দেখো মানুষের গণ হলো হোমো, হয় এটি একটি কারণ দেহের অনুপাতে কি হয়, মস্তিষ্ক বড় হয়, মানে যাদের দেহের অনুপাতে মস্তিষ্ক বড় থাকে তাদেরকে বলা হয় হোমো। ঠিক আছে, হোমো গণ, তাদের গণ হচ্ছে হোমো, এজন্য। তারপরে 14 নম্বর, বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম কি? মানে তিনি যে ব্যাঙ আবিষ্কার করেছেন সেই ব্যাঙের যে গণ সেটা নাম কি? সেটার নাম হচ্ছে জাকারানা। এ নম্বর, ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটা? ঔষধ বিষয়ক এবং প্রযুক্তি বিষয়ক, ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, এটাকে বলা হয় ফার্মাসি, যেটা বি নম্বর। এটা তো আমরা জানি অলরেডি। তারপরে 16 নম্বর প্রশ্ন, তো এখানে জাতীয় পশু কি? টাইগার না, তো টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, এই যে এটা। 17 নম্বর হচ্ছে প্রোকারিওটিক জীব কোনটা? প্রোকারিওটিক জীব, দেখো এখানে 17 নম্বর সি নাম্বার হবে, নীলাভ সবুজ শৈবাল মনেরা রাজ্যভুক্ত। মনেরা রাজ্যভুক্ত যেটা, সেটা হচ্ছে প্রোকারিওটিক, তার মানে নীলাভ সবুজ শৈবাল, এটা সি নাম্বার হবে, নীলাভ সবুজ শৈবাল। এরপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পায়। উদ্দীপকের জীবটি কোন রাজ্যের হবে? কি করলো, নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পেল। তো এই যে ছোট ছোট যে জীব দেখতে পেল, এটা আসলে কি? এটা হচ্ছে ফানজাই, এটাকে বলা হয় ফানজাই। এই যে ছাতার মতো যে জীব সেটা হচ্ছে মূলত ছত্রাক, আর সেটা হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্গত। এরপরে 19 নম্বর প্রশ্ন চলে যায়, উদ্দীপকের জীবটা, মানে ওই যে ফানজাইয়ের কথা বলা হয়েছে তাই না, ওই জীবটা কেমন হবে? ওই জীবটা হবে এটা হবে উত্তর বি নাম্বার, যে এটা হচ্ছে মৃত জীবদেহের উপর জন্মায় এবং কাইটিন নির্মিত কোষ প্রাচীর দ্বারা গঠিত। এখানে 2 নাম্বারটা হবে না। কেন? কারণ দেখো ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করে প্লান্টি রাজ্যের সদস্যরা, যেহেতু এটা তো প্লান্টি না, এজন্য এটা হবে না। 20 নাম্বার হচ্ছে এস এবং টি উভয়ের জন্য প্রযোজ্য বৈশিষ্ট্য, মানে এস যেমন আমরা ধান এবং টি হচ্ছে ব্যাঙ দেখতে পাচ্ছি, তো এরা দুইটার জন্যই কমন যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে, দেখো কমন বৈশিষ্ট্যটা কি এখানে 20 নম্বরের কমন বৈশিষ্ট্য হচ্ছে এখানে পরভোজী বহু কোষী নাকি যৌন প্রজনন ঘটে। এখানে বহুকোষী হবে এবং যৌন প্রজননও ঘটে বা জনন ঘটে, এটা সি নাম্বার অ্যান্সার হবে, কিন্তু পরভোজী না। যেমন দেখো এখানে এস এবং টি যথাক্রমে প্লান্টি এবং অ্যানিমেলিয়ার সদস্য, এরা বহুকোষী যৌন প্রজনন ঘটে। এস স্বভোজী এবং টি হচ্ছে পরভোজী, মানে এসটা তো বৃক্ষ তাই না, বৃক্ষ তো নিজের খাদ্য নিজেরাই তৈরি করে, এজন্য এটা স্বভোজী আর ওটা হচ্ছে পরভোজী। এরপরে 21 নম্বর, ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিলেন? তারা ছিলেন সুইডেন বিজ্ঞানী ছিলেন। 21 নম্বর হবে অ্যান্সার এ, 21 এ। এরপরে 22 নম্বর, অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটা? অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে নিচের কোনটা? অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে সি নাম্বার, ব্রোনীয় স্তর সৃষ্টি হয়। এরপর 23 নম্বর হচ্ছে শরীরবিদ্যা এর আলোচিত বিষয় কোনটা? শরীরবিদ্যা মানে যে অধ্যায়টা মানে বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা শরীরবিদ্যার কি, সেটা কি হবে? শরীরবিদ্যা হচ্ছে রেচন। একটু আগে আমরা দেখেছিলাম শরীরবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে রেচন। নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে? তো ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে হচ্ছে নীলাভ সবুজ শৈবালে। এখানে দেখো এটা জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয়ে শরীরবিদ্যাতে আলোচনা করা হয়। ঠিক আছে, ফিজিওলজিতে আলোচনা করা হয়। এরপরে 24 নম্বর তো আলোচনা করলাম, 25 নম্বরে চলে এখানে দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে অ্যামিবা তাই না, তো এর জীবটি কোন রাজ্যের ভুক্ত, কোন রাজ্যের অন্তর্গত? এটা হচ্ছে অ্যামিবা তাই না, তো এখানে 25 নম্বরের অ্যান্সার হবে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। অ্যামিবাতে নিচের কোনগুলো থাকে? অ্যামিবাতে যেগুলো থাকে যেমন সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে এবং ভ্রূণ গঠিত হয় না, এটা হবে সি নাম্বার অ্যান্সার, 26 সি নাম্বার অ্যান্সার হবে। এখানে দেখো অ্যামিবা কিন্তু এক কোষী, এটা কিন্তু বহুকোষী নয়, যেহেতু বহুকোষী এখানে আছে বহুকোষী, তার জন্য এটা অ্যান্সার হবে না। এরপরে 27 নম্বর, জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খল ভাবে জানতে সাহায্য করে কোনটা? মানে এটা যেটা সাহায্য করে সেটা নাম হবে এই যে টেক্সোনমি, এটা এ নাম্বার। মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? তো হেটারোট্রফিক বলা হয় কারণ হচ্ছে কোষে প্লাস্টিড অনুপস্থিত থাকে, এজন্য মানুষকে হেটারোট্রফিক বলা হয়। পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশের নাম কি?
পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশের নাম হচ্ছে অ্যালিয়াম, অ্যালিয়াম, ALLIUM এটা। 30 নম্বর, জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়, দেখো ভ্রূণবিদ্যা জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করে এই শাখায়, ঠিক আছে, এই শাখায়। তাহলে দেখো এখানে আসছে হচ্ছে এখানে জনন কোষ নিয়ে আলোচনা করে। জনন কোষ যদি না আসে, যদি আসে এরকম নিষিক্ত জাইগোট নিয়ে জনন কোষের উৎপত্তি, গঠন, পরিস্ফুটন এগুলো নিয়েও কিন্তু আলোচনা করে। তাহলে আমরা এটাই লিখবো। এরপর 31 নম্বর, প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হলো, প্রোটিস্টা যারা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত তারা কোন কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে? তার হচ্ছে কনজুগেশন এবং মাইটোসিস পদ্ধতিতে। এ নাম্বার হবে অ্যান্সার। যে কোনটি আর্টিগোনিয়েস্ট, নিচের কোনটা হবে? আর্টিগোনিয়েস্ট। 32 এর বি নম্বর হবে আর্টোকার্পাস এটা। তারপরে ব্যাকটেরিয়াম নিচের কোন অঙ্গাণুটি উপস্থিত, মানে ব্যাকটেরিয়াম নিচের কোন অঙ্গাণুটি উপস্থিত থাকে এখানে ইসে? এটার অ্যান্সার হবে রাইজোম। এরপর 40 নম্বর, মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত? মানুষ হচ্ছে 32 এর পরে 33 নম্বর, দেখো এখানে 33-এ বলা হচ্ছে নিচের কোনটি ফসিল জীববিজ্ঞানের শাখা? ফসিল জীববিজ্ঞানের শাখা হচ্ছে ডি নাম্বার, ডি হচ্ছে জিন প্রযুক্তি এটা। তারপরে 34 নম্বর, ক্যান্সার বিশ্লেষক বিষয়ক বিজ্ঞান কোন শাখায় আলোচনা করা হয়? তো এটার অ্যান্সার হবে বি নাম্বার, বায়ো ইনফরমেটিক্স এটা। তারপরে 35 নম্বর, প্রাণ রসায়ন শাখার প্রয়োগ, রসায়ন শাখার প্রয়োগ নিচের কোনটা? এটার অ্যান্সার হবে এ নাম্বার। এ নাম্বারের ভিতরে হচ্ছে জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী এবং জীবের নানা রোগ এটা নম্বর এ নম্বর হবে। এরপরে 36 নম্বর প্রশ্ন, নীলাভ সবুজ শৈবাল এক্স প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। এক্স প্রক্রিয়াটি হলো নীলাভ সবুজ যে শৈবালটা, এটা কোন প্রক্রিয়ায় করে বংশবৃদ্ধি করে? দ্বিবিভাজন প্রক্রিয়ায়। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। সৌভিক আম গাছে উঠতে গিয়ে হঠাৎ নিচে পড়ে গেল। উপর্যুক্ত আম গাছ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তো আম গাছ তো আমরা জানি প্লান্টি রাজ্যের অন্তর্গত গাছ, যেহেতু এটা একটা বৃক্ষ, এটা প্লান্টি রাজ্যের অন্তর্গত। এরপরে 38 নম্বর, সৌভিক ও আম গাছের মধ্যে সম্পর্ক কি বলতো? সাদৃশ্যপূর্ণ সম্পর্ক কেমন, মানে দুইটারই কি বৈশিষ্ট্যগুলো আছে? যেমন দেখো এখানে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত তো থাকে, এটা ঠিক আছে। এরপর দুইজনই বহুকোষী কিন্তু পরভোজী না, মানে মানুষ তো পরভোজী কিন্তু উদ্ভিদ তো পরভোজী না, এরা তো স্বভোজী, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এ নাম্বার অ্যান্সার হবে। এরপরে 39 নম্বর, নিচের ব্যাকটেরিয়াম নিচের কোন অঙ্গাণুটি উপস্থিত? এটা হচ্ছে রাইবোজোম। মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত? মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত থাকে? মানুষ হচ্ছে এটা প্রাইমেট এই বর্গের অন্তর্গত। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কি হবে? ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে বি নাম্বার অ্যান্সার, ইউনিভার্সালোসা ইলিশা, হিলসা ইলিশাও আছে এরকম। তারপরে 42 নম্বর হচ্ছে স্পেসিস প্লান্টারাম বইটির লেখককে, মানে এই বইটা কে লিখেছিলেন? যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে ডি নাম্বার, লিনিয়াস লিখেছিলেন। প্রোটিস্টার বৈশিষ্ট্য নিচের কোনগুলো প্রোটিস্টার বৈশিষ্ট্য? যেমন ফিলামেন্টাস বা কলোনিয়াল থাকে, কনজুগেশন দ্বারা যৌন প্রজনন ঘটে এবং ভ্রূণ গঠিত হয় না। এটার অ্যান্সার সবগুলোই হবে। নিচের কোনটি ফানজাই রাজ্যের উদাহরণ নয়? তো ফানজাই রাজ্যের উদাহরণ নয় হচ্ছে অ্যামিবা। মাশরুমের খাদ্য গ্রহণ কোন পদ্ধতিতে ঘটে? তো মাশরুমের খাদ্য গ্রহণ হচ্ছে হস্টোরিয়াম এই পদ্ধতিতে হয়ে থাকে। সরি, এটা হচ্ছে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে, শোষণ প্রক্রিয়া। এটা হবে সি নাম্বার অ্যান্সার। তারপরে সরু সুতার মতো অংশকে কি বলা হয়? সরু সুতার মতো অংশকে বলা হয় মাইসেলিয়াম বলা হয়। 47 নাম্বার, মানব কোষে নিচের কোনটি উপস্থিত থাকে? মানে কোনগুলো উপস্থিত থাকে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা থাকে। আচ্ছা, মানুষ প্রাইমেট বর্গের প্রাণী, এর কারণ কি? একটু আগে আমরা এটা জেনেছিলাম, কিন্তু কারণটা কি? কারণ হচ্ছে আঁকড়ে ধরার উপযোগী হাত বিদ্যমান, আমরা কোনো কিছু জড়িয়ে ধরে রাখতে পারি, তাই না, এজন্য। তারপরে 49 নম্বর হচ্ছে হুইটেকার এর শ্রেণীবিন্যাসের পরিবর্তিত এবং বিস্তারিত রূপ দেন কে? হুইটেকারের শ্রেণীবিন্যাস যিনি যেটা করেছেন তার পরবর্তী যে আপডেট রূপ সেটা দেন হচ্ছে মার্গুলিস, এটা মার্গুলিস দিয়েছিলেন। কোন রাজ্যের যৌন জনন অ্যানাইসোগ্যামাস হয়ে থাকে? অ্যানাইসোগ্যামাস প্রকৃতির হয়ে থাকে কোনগুলো?
এটা হচ্ছে প্ল্যান্টি। তো এই যে আমরা 50টা এমসিকিউ দেখলাম, এই 50টা এমসিকিউ যদি তোমরা 100% ফলো করতে পারো, বুঝে শুনে সুন্দর করে, তাহলে ইনশাল্লাহ 100%ই ফলো কমন পাবা। এরপরে এমসিকিউ থেকে জ্ঞানমূলক মানে ক নম্বরে যে প্রশ্ন আসতে পারে, 1 নম্বরে জ্ঞানমূলক সৃজনশীল প্রশ্ন, নমুনা উত্তর। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্রূণবিদ্যা কাকে বলা হয়? ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়, গঠন, পরিস্ফুটন, বিকাশ হয় প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ভ্রূণবিদ্যা, তাই না? তো ভ্রূণবিদ্যা হচ্ছে এখানে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জনন কোষ আছে না, জনন কোষের উৎপত্তি হয়, তারপর নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়, সেগুলো আবার গঠন হয় এবং পরিস্ফুটন হয়, আবার সেগুলোর বিকাশ হয়, এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ভ্রূণবিদ্যার কাজ। আর্কিগোনিয়াম কি? আর্কিগোনিয়াম হলো উদ্ভিদের স্ত্রী জনন অঙ্গ। উদ্ভিদের ক্ষেত্রে পুংজনন অঙ্গ এবং স্ত্রী জনন অঙ্গ আলাদা থাকে কোন কোন উদ্ভিদের। তো যে সমস্ত উদ্ভিদের এরকম আলাদা স্ত্রী জনন অঙ্গ রয়েছে সেগুলোকে বলা হয় আর্কিগোনিয়াম। হিস্টোলজি কাকে বলা হয়? জীবদেহের টিস্যু সমূহের গঠন। টিস্যু কি বলতো? একই স্থান থেকে একগুচ্ছ কোষ যদি উৎপন্ন হয়, একই ধরনের কাজ সম্পন্ন করে, তখন সেটাকে বলা হয় টিস্যু। এই টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলা হয়। এন্ডোক্রাইনোলজি কাকে বলা হয়? জীববিজ্ঞানের যে শাখায় হরমোন, আমাদের দেহের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা হরমোন রয়েছে। মানুষ কতটা লম্বা হবে, কতটা খাটো হবে, তার চোখের রং কেমন হবে, স্বভাব চরিত্র কেমন হবে, চুল কেমন হবে, সমস্ত বিষয় কিন্তু হরমোন নিয়ন্ত্রণ করে। যে শাখায় হরমোন এবং হরমোন বিষয়ক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বলা হয়ে থাকে। আবার শ্রেণীবিন্যাস কাকে বলা হয়? তো জীব সমূহকে তাদের বৈশিষ্ট্যের মিল অমিলের উপর ভিত্তি করে বিভিন্ন দল উপদলে বিন্যস্ত করার যে পদ্ধতি তাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এরপর 6 নম্বর হচ্ছে এই যে 5 নম্বর পর্যন্ত যেগুলো 5টা প্রশ্ন করলাম, এই 5টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 3 স্টার। এরপরে হচ্ছে এটা এখান থেকে 6 নম্বর নেস্টেড হায়ারার্কি কাকে বলা হয়? শ্রেণীবিন্যাসের 7টি ধাপের ক্ষেত্রে আমরা দেখছি না, শ্রেণীবিন্যাসে 7টা ধাপ থাকে। ওই ধাপের ক্ষেত্রে রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো কি বর্গ, এরকম ভাবে বাকিগুলো এরকম আছে। তো শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি বলা হয়। তার মানে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা মানে উপরেরটা মানে পরেরটা নেক্সটের যেটা সেটা হচ্ছে আগেরটার কি উপসেট, তাই না? উপসেট বলা হয়। যেমন এখানে রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, অনেক রাজ্যকে অনেকগুলো পর্বে ভাগ করা যায়, আবার পর্বকে শ্রেণীতে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা যায়, অনেকগুলো শ্রেণীকে আবার বর্গ হিসেবে ভাগ করা, এরকম। তারপর দেখো সাইটোলজি কাকে বলা হয়? জীবদেহের কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় কি সাইটোলজি। মানে জীববিজ্ঞানে জীবদেহের আমাদের দেহের কোষের গঠন, আমাদের দেহের যে কোষ আছে জীবদের গঠন এবং কার্যাবলী হচ্ছে তো কি কোষ, ওই কোষের গঠন এবং কার্যাবলী বিভাজন সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে সাইটোলজি বলা হয়। আইসিবিএন এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার, এটা হচ্ছে আইসিবিএন এর পূর্ণরূপ। এরকম আসতে পারে। তো এই 8টা প্রশ্ন তোমরা সুন্দর করে পড়বা, এই ক নম্বরে এগুলো আসতে পারে। এরপরে রয়েছে অনুধাবনমূলক সৃজনশীল প্রশ্ন এবং নমুনা উত্তর, মানে খ নম্বর যেগুলো আসতে পারে। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে মাশরুমকে মৃতজীবী জীব বলা হয় কেন? মাশরুম হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্গত, এদের দেহে ক্লোরোপ্লাস্ট নেই, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। অনেক ক্ষেত্রেই এরা খাদ্যের জন্য মৃত জীবদেহের উপর নির্ভর করে এবং শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এই মৃত জীবদেহ হতে খাদ্য সংগ্রহ করার কারণে মাশরুমকে কি বলা হয়? মৃতজীবী বলা হয়ে থাকে। 2 নম্বর মানুষকে হেটারোট্রফিক প্রাণী বলা হয় কেন? যেসব জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদেরকে হেটারোট্রফিক বলা হয়। মানুষ অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। প্লাস্টিক না থাকার কারণে এরা আমরা কি করতে পারি? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। অনেকে বলবো আমি তো রান্না করতে পারি, ওই রান্নার কথা বলতেছে না। উদ্ভিদ যেমন দেখো নিজের খাদ্যরা নিজেরাই তৈরি করতে পারে, আমরা তো এরকম পারি না, এই জন্য আমাদেরকে হেটারোট্রফিক বলা হয়, ঠিক আছে? এই জন্য প্রাণী আমরা হেটারোট্রফিক। বৈজ্ঞানিক নামকরণ কি ব্যাখ্যা করো? তো আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীব বা প্রাণীর নাম নির্ধারণ করাকেই বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। অর্থাৎ বৈজ্ঞানিক নামের মাধ্যমে আমরা সারা বিশ্বের সকল প্রাণীকুলকে খুব সহজেই জানতে পারি। বৈজ্ঞানিক নাম মূলত ল্যাটিন ভাষায় লিখিত হয়।
বৈজ্ঞানিক নামে দুটো অংশ থাকে, প্রথমটি হচ্ছে গণ, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। আবার বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হয়, বাকিগুলো ছোট হাতেরও হবে, দ্বিতীয় অংশটি সকল অক্ষর ছোট হাতের হবে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এরকম দেখছো ইটালিক ফর্মে লেখা। প্রথম যে হোমো আমরা গণের নাম লিখছি এটা প্রথম অক্ষরটা বড় হাতের, ঠিক আছে, এরকম। দ্বিতীয় যেটা রয়েছে সেটারও বড় হাতের, দ্বিতীয় যে অংশটা তাই না, তার প্রথম অক্ষর বড় হাতের, এরকম। মানুষকে স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত হয়েছে কেন? স্যাপিয়েন্স প্রজাতি হচ্ছে হাড় এবং মস্তিষ্কের গঠন আনুমানিক আধুনিক মানুষের মতোই, এবং এর বৃহত্তর বুদ্ধিমত্তার কারণে মানুষকে স্যাপিয়েন্স প্রজাতির কি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও মানুষের ক্ষেত্রে দেখা যায় তাদের রয়েছে চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় হোমো গণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত, এর জন্য মানুষকে স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাইমেট বর্গভুক্ত কেন? ব্যাখ্যা করো। মানুষ কেন প্রাইমেট বর্গভুক্ত, মানুষের বর্গ কেন এটা? তো প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত স্তন্যপায়ীদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যেমন মানে এই বর্গের ভিতর যারা থাকবে আঁকড়ে ধরার উপযোগী হাত আছে। আমাদের আঁকড়ে মানে কি জড়িয়ে ধরা, আমরা হাত দিয়ে কোনো কিছুকে জড়িয়ে ধরতে পারি, কোনো মানুষকে বা অন্য কিছুকে। তো ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি অধিক উন্নত, আমাদের দৃষ্টি শক্তি তাই না উন্নত না, আমরা অনেক দূর থেকে দেখতে পারি। প্রাইমেট বর্গের এই বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, তাই মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। 6 নম্বর প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানকে ফসিল জীববিজ্ঞান বলা হয় কেন? ব্যাখ্যা করো। ফসিল জীববিজ্ঞান হলো জীববিজ্ঞানের সে সকল শাখার সমষ্টি যাদের জীববিজ্ঞানের অর্জিত জ্ঞানসমূহের বাস্তব জীবনের সাথে সম্মানের সুযোগ রয়েছে। যেমন দেখো জীবাশ্ম, তারপরে জীবাশ্ম মানে কি বলতো, বহুদিনের মানে প্রায় আজ থেকে প্রায় এখানে 600 বা 700 মিলিয়ন বছর আগে কোনো যদি উদ্ভিদ বা প্রাণী যদি মানে মৃত অংশ সেগুলো মাটি চাপা পড়ে সেগুলো এখন কি জীবাশ্মে পরিণত হয়। তো জীব পরিসংখ্যান, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি। চিকিৎসা বিজ্ঞানের এ শাখাকে ফসিল জীববিজ্ঞান বলা হয়, কারণ এর মাধ্যমে জীববিজ্ঞানে অর্জিত বেশিরভাগ জ্ঞানের বাস্তব প্রয়োগ দেখতে পাই। যেমন চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আমরা মানব দেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি এবং এসব ক্ষেত্রে অর্জিত জ্ঞান প্রয়োগ করতেও পারি। এরপরে 7 নম্বর প্রশ্ন, পাটের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নামকরণ বলা হয় কেন? তো দ্বিপদ নামকরণ হলো বৈজ্ঞানিক নামকরণ যেখানে একটি নামে দুইটা পদ থাকে, প্রথমে থাকে গণ এবং তারপরে থাকে প্রজাতি, তাই একে দ্বিপদ নামকরণ বলা হয়। পাটের বৈজ্ঞানিক নাম হলো কর্পোরাস ক্যাপসুলারিস। এখানে দেখো পাটের বৈজ্ঞানিক নামে দুটি অংশ রয়েছে, প্রথমটি পাটের গণ এবং দ্বিতীয়টা হচ্ছে পাটের গণ নির্দেশ করেছে। যেহেতু পাটের বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকে এবং তা বৈজ্ঞানিক নামের মতো, তাই বৈজ্ঞানিক নামকে এটাকে কি বলা হয়, তাই বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নামকরণ বলা হয়। অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি বলতে কি বোঝে? পরীক্ষা আসতে পারে যে মরফোলজি কি। তো মরফোলজি হচ্ছে জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্গত। জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন, মানে আমরা যেমন জীব, উদ্ভিদ যেমন জীব, তো এই জীবের যে দৈহিক গঠনটা আছে, দেহটা যেমন দেখতে, তো এইগুলো বর্ণনার বিষয়কে কি বলা হয়? বহি অঙ্গ সংস্থান বিদ্যা বলা হয়। এক্সটার্নাল মরফোলজি মানে বাইরের যেগুলা, আর দেহের ভিতরে যেগুলো আছে সেটাকে অঙ্গ সংস্থান বিদ্যা বলা হয়, ইন্টারনাল মরফোলজি বলা হয়। এরপরে আমরা চলে যাব একদম চূড়ান্ত, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই না, প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা সম সৃজনশীল প্রশ্ন এবং নমুনা উত্তরে, মানে যেগুলো হচ্ছে গ এবং ঘ নম্বরে আসে, ঠিক আছে, ওগুলাতে। যেমন এখানে উদ্দীপক দেখতে পাচ্ছি, এক্স হচ্ছে পাউরুটিতে ব্যবহৃত অণুজীব, ওয়াই হচ্ছে এককোষী শৈবাল, জেড হচ্ছে নতুন প্রজাতির ধান। গ নম্বর, উদ্দীপককে জেড এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে আলোচনা করো। তো উদ্দীপকের যে জেড নতুন প্রজাতির একটা ধান আবিষ্কার করলে মনে করো, তো ওইটার জন্য কি কি করবে? তো জেড হলো নতুন প্রজাতির ধান, এর নামকরণের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করব, যেগুলো যেমন দেখো নামকরণ অবশ্যই ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করব। বৈজ্ঞানিক নামে দুটো অংশ থাকে, প্রথমে থাকে গণ এবং দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। যেমন দেখো অরিজা স্যাটিভা, এটি ধানের বৈজ্ঞানিক নাম, এখানে অরিজা হচ্ছে গণ এবং স্যাটিভা হচ্ছে প্রজাতির নাম, এইভাবে আমি নামকরণ করি। তারপরে যেমন দেখো 3 নম্বর, জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিকিউ হতে হবে, ইউনিকিউ। একই নাম দুটি পৃথক জীবের মানে জন্য ব্যবহার করার অনুমতি নেই, মানে তুমি একই নাম দুইটা আলাদা আলাদা জীবের জন্য ব্যবহার করতে পারবা না,
পারবা না, ঠিক আছে? তাহলে আলাদা হতে হবে, একদম সম্পূর্ণ নতুন হতে হবে। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। দেখছো না একটু বাঁকা করে লেখা আছে, যেরকম হ্যাঁ হোমো এরকম। যদি টাইপিং করে লেখো এরকম, আর যদি হাতে লেখো তা নিচে এরকম দাগ দিতে হবে। হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নামের নিচে আলাদা আলাদা কি করতে হবে, দাগ দিতে হবে এরকম। হোমো স্যাপিয়েন্স মনে করো এখানে অরিজা নিচে দাগ, স্যাটিভার নিচে দাগ। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। যিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দেবেন তার নাম প্রকাশকের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সেগুলো লেখা হয়। এরপরে উদ্দীপকে এক্স এবং ওয়াই থেকে উল্লেখিত এক্স এক্স মানে এক্স এর যেটা এক্স হচ্ছে পাউরুটিতে ব্যবহৃত অণুজীব, এই এক্স ওয়াই হচ্ছে এককোষী শৈবাল, এর থেকে উন্নত হচ্ছে এক্স, এটা বলতেছে। এটা ব্যাখ্যা করতে হবে। দেখো এক্স হলো পাউরুটিতে ব্যবহৃত অণুজীব তথা ছত্রাক যা ফানজাই রাজ্যের অন্তর্গত, ওয়াই হলো এককোষী শৈবাল বা ডায়াটাম যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তো এখানে আমাদের দুইটার ভিতরে তুলনামূলক আলোচনা করতে হচ্ছে, করার যদি করি তাহলে দেখো এরকম এখানে দেহ, এখানে প্রোটিস্টা যারা এরা হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে, ফানজাই এককোষী বা মাইসেলিয়াম দিয়ে গঠিত হয়। তারপর দেখো সুগঠিত নিউক্লিয়াস থাকে প্রোটিস্টাদের, আর এরা হচ্ছে কি মানে ইউক্যারিওটিক, আর এরাও ইউক্যারিওটিক। একক বা কলোনি আকারে থাকে, এরা সাধারণত কলোনিয়াল মানে দল থাকে, দলে সকল অঙ্গাণু থাকে, যে মানে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো প্রোটিস্টার ভিতর থাকে, আর ফানজাইয়ের ভিতরে ক্লোরোপ্লাস্ট একটা নাই এখানে। তার কোষ বিভাজন অ্যামাইটোসিস মাইটোসিস কনজুগেশনের পদ্ধতি হয়, অ্যামাইটোসিস মাইটোসিস মিয়োসিস মানে সবগুলোর ভিতরে হতে পারে। আর এখানে এরা আবাস, এদের নির্দিষ্ট অনির্দিষ্ট, এখানে নির্দিষ্ট কোনো আবাস না, এরা প্রধানত স্থলভাগে বসবাস করে। আর জনন মানে বংশবৃদ্ধি কিভাবে করে, অযৌন প্রজননের মাধ্যমে করে, হ্যাপ্লয়েড স্পোর দ্বারা অযৌন বা যৌন প্রজনন ঘটায়। তো খাদ্য গ্রহণ করে শোষণ গ্রহণ বা সালোক সংশ্লেষণ দ্বারা এরা হচ্ছে শোষণ করে। টিস্যু এদের নাই, এদের সুগঠিত টিস্যু নাই, আছে কিন্তু সুগঠিত না। ভ্রূণ এদের সুগঠিত না, গঠিত হয় না, এদের গঠিত হয় না এরকম। তো উপযুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে এক্স তথা ফানজাই রাজ্যের অণুজীবটি ওয়াই অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের অণুজীব হতে উন্নত, ঠিক আছে? প্রোটিস্টা রাজ্য এই যে এটা প্রোটিস্টা যেটা, এটা থেকে ফানজাই মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তো এখানে ওয়াই যেটা এক্স যেটা সেটা বেশি উন্নত। তারপরে 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে এক্স আছে, উদ্দীপকের এক্স জীবটি কোন রাজ্যের অন্তর্গত সেটা ব্যাখ্যা করতে হবে। ওয়াই এবং জেড জীবের মধ্যে কোনটি অধিক উন্নত বিশ্লেষণ করতে হবে। এখন এক্স হলো অ্যামিবা বা যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো যেমন দেখো এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, ফিলামেন্টাস বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে, কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে, খাদ্য গ্রহণ শোষণ গ্রহণ এবং ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন হয়। আর এরা ভ্রূণ গঠিত হয় না এদের। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এজন্য এরা কি বলতো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। উদ্দীপকে ওয়াই এবং জেড এর মধ্যে কোনটা অধিক উন্নত এটা বিশ্লেষণ করতে হবে। এই দুটার মধ্যে ওয়াই হচ্ছে এটা এবং জেড হচ্ছে এটা, এটার মধ্যে কোনটা বেশি উন্নত দেখো এখানে এভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। কিন্তু উদ্দীপকে ওয়াই হলো সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ যা প্লান্টি রাজ্যের অন্তর্গত, জেড হলো নস্টক যা মনেরা রাজ্যের অন্তর্গত। এখন নিচে আমরা এটাকে ব্যাখ্যা করব বিস্তারিত ভাবে, ঠিক আছে? যেমন দেখো প্লান্টি এরা বহুকোষী আর মনেরা হচ্ছে এককোষী, ইউক্যারিওটিক আর এটা সুগঠিত নয় তাই প্রোক্যারিওটিক। সাধারণত এখানে দল এককভাবে বসবাস করে, এরা গঠন করে, স্বাধীন অস্তিত্ব নেই, ফিলামেন্টাস আকারে থাকে, সকল অঙ্গাণু বিদ্যমান, এখানে শুধু রাইবোজোম রয়েছে। প্রধানত এর মাইটোসিস এবং মিয়োসিসের মাধ্যমে কোষ বিভাজন হয়, এরা দ্বিবিভাজন পদ্ধতিতে হয় মানে অ্যামাইটোসিস পদ্ধতিতে। আবাস হচ্ছে প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতিও আছে আর এদের নির্দিষ্ট নেই। এটা অ্যানাইসোগ্যামাস যৌন প্রজনন আর এটা দ্বিবিভাজন পদ্ধতি। প্রধানত সালোক সংশ্লেষণের মধ্যে খাদ্য গ্রহণ করে, এরা সাধারণত শোষণ করে থাকে। উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান এখানে নাই, গঠিত হয় না আর এটা গঠিত হয়, ভ্রূণ গঠিত হয় আর হয় না। তো দেখেই বুঝতেছি প্লান্টি আছে বেশি উন্নত, মনে রাখছে প্লান্টি বেশি উন্নত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স, দেখছো এখানে এক্স ওয়াই জেড, এক্স হচ্ছে কাইটিন দিয়ে গঠিত কোষ প্রাচীর যুক্ত জীব,
ওয়াই হচ্ছে সপুষ্পক জীব, আর জেড হচ্ছে খাদ্য গলাধঃকরণকারী জীব, মানে গিলে খায় আর কি। গ নাম্বার হচ্ছে উদ্দীপকের জেড জীবের রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। জেড হচ্ছে খাদ্য গিলে খায় যারা আর কি। তো কাইটিন ক্যাটাগরি, জেড ক্যাটাগরি যুক্ত জীবেরা খাদ্য গলধকরণ করে, যা রাজ্যগত অবস্থানের দিক দিয়ে এরা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত, মানুষ যেরকম এ রাজ্যের ভিতরে পড়ে। তো মার্গিউলিস 1974 সালে সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন। ইউক্যারিওটা সুপার কিংডমের একটা রাজ্য অ্যানিমেলিয়া। এরা প্রকৃত কোষ বিশিষ্ট বহুকোষী প্রাণী। এদের কোষের নিউক্লিয়াস থাকে, কোষের জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকা এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। আমরা কি নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারি? পারি না। হেটারোট্রফিক বা পরভোজী, এরা খাদ্য গলধকরণ করে, যে মানে গিলে গিলে খায়। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, প্রধানত যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে, মানে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে কি হয়, এখানে বাচ্চা তৈরি হয়। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী জীব প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এরপর যে প্রশ্ন, এক্স এবং ওয়াই জীবের মধ্যে কোনটি উন্নত, শ্রেণীবিন্যাসের আলোকে বিশ্লেষণ করতে হবে। এখানে উদ্দীপকের এক্স হচ্ছে কাইটিন দিয়ে নির্মিত কোষপ্রাচীর জীব, এরা হচ্ছে ফানজাই, এবং ওয়াই হচ্ছে সপুষ্পক জীব যা প্লান্টি। মানে ফানজাই এবং প্লান্টি রাজ্যের ভিতরে আমাদের কি করতে হবে, পার্থক্য করতে হবে। এরপর দেখতে হবে যে কোনটা উন্নত। এইভাবে এরকম প্রশ্ন কিন্তু হবে, যেমন ফানজাই এরা মৃতজীবী বা পরপরজীবী, আর প্লান্টি হচ্ছে স্বভোজী। হ্যাঁ, তারপর এদের এককোষী বা মাইসেলিয়াম, আর এসে বহুকোষী হয়। কোষপ্রাচীর কাইটিন নির্মিত আর সেলুলোজ নির্মিত। খাদ্য শোষণ পদ্ধতিতে হয়, অর্থাৎ খাদ্য নিজে তৈরি করে না, আর এরা নিজে তৈরি করে। হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি হয়, আর যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এখানে বৈশিষ্ট্য দেখে বোঝা যাচ্ছে যে প্লান্টি যেটা আছে সেটা কি বেশি উন্নত। আমাদেরকে বলছে না যে এখানে কোনটি উন্নত, তো অবশ্যই এটা প্লান্টি উন্নত হবে। ঠিক আছে, এভাবে ব্যাখ্যা করে দিবা। তারপর 5 নম্বর প্রশ্ন, এখানে দেখো ধারাটি লক্ষ্য করো এবং কোষগুলোর মধ্যে উত্তর দিতে হবে। এখানে প্রশ্নগুলোর আর কি, মনেরা, তারপরে প্রোটিস্টা, তারপরে পি আছে, এখানে প্লান্টি এবং কিউ রয়েছে। এখানে উদ্দীপকের পি এবং কিউ রাজ্যের জীব দুটি ভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট আর কি, মানে দুইটার মধ্যে যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেটা দেখাতে হবে। এখানে পি যেটা, সেটা হচ্ছে দেখো ফানজাই বৈশিষ্ট্য, আর কিউ হচ্ছে অ্যানিমেলিয়াম রাজ্যের বৈশিষ্ট্য দেখাতে হবে। যেমন ফানজাইয়ের ভিতরে এরা মৃতজীবী বা পরজীবী, আর এরা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। তারপর এদের এককোষী বা মাইসেলিয়াম থাকে, এরা বহুকোষী হয়। কোষ প্রাচীর কাইটিন নির্মিত, আর এটা জড় কোষ প্রাচীর, প্লাস্টিক কোষ গহ্বর নেই। প্লাস হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, আর এরা গিলে খায়। উন্নত টিস্যুতন্ত্র নাই, আর এদের রয়েছে। তারপরে এদের হ্যাপ্লয়েড পুং এবং স্ত্রী গ্যামেট রয়েছে, ভ্রূণীয় স্তর তৈরি করে, এরকম। তো এখানে আলোচনা থেকে আমরা এটাই বুঝতেছি যে পি থেকে কিউ রাজ্য বেশি উন্নত। কারণ কি, ফানজাই রাজ্যে জীবসমূহ মৃত, এটুক না দিলেও হবে, ঠিক আছে, এতটুক লিখলেই হবে যে উপরিক্ত আলোচনা থেকে আমরা বুঝতেছি যে দুইটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং কিউ বেশি উন্নত। ওকে, পরে বলছে উদ্দীপকের শ্রেণী বিন্যাসটিতে জীবের সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশ ঘটেছে, ব্যাখ্যা করো। এটার উত্তরে আমরা চলে যাই। এখানে দেখো, যেমন এখানে মনেরা, তার প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এখানে আলোচ্য বিষয় হচ্ছে, যেমন মানে এখানে বলছে মনেরার ভিতরে যেটা, মনেরা আছে এককোষী, প্রোটিস্টার এককোষী বা বহুকোষী, ফানজাই এককোষী বা মাইসেলিয়াম দিয়ে গঠিত, প্লান্টি বহুকোষী, আর অ্যানিমেলিয়া বহুকোষী। নিউক্লিয়াস সুগঠিত নয়। তারপরে এখানে সুগঠিত, আর এরাও সুগঠিত, ইউক্যারিওটিক। দেখছো আস্তে আস্তে উন্নতির দিকে চলে আসছে, মানে মনেরা থেকে প্রোটিস্টা উন্নত, তার থেকে ফানজাই থেকে প্লান্টি থেকে অ্যানিমেলিয়া, এরকম আর কি। তো দল বা কলোনি গঠন করে, তলনি গঠন করে, স্বাধীন অস্তিত্ব নেই। ফিলামেন্টাস একক বা কলোনি আকারে থাকে, এরা সাধারণত কলোনিয়াস থাকে, আর প্লান্টি সাধারণত একক থাকে, আর এরা একক বা স্বাধীনভাবে থাকে। তারপরে সাইটোপ্লাজমিক অঙ্গাণু শুধু রাইজোম থাকে, রাইবোজোম, এদের সকল অঙ্গাণু থাকে, শুধু ক্লোরোপ্লাস্ট থাকে না, সকল অঙ্গাণু থাকে কিন্তু প্লাস্টিড থাকে না।
কোষ বিভাজন হয় দ্বিবিভাজন পদ্ধতিতে, মানে আর এখানে হয় অ্যামাইটোসিস, মাইটোসিস এবং কনজুগেশন পদ্ধতিতে। আর এখানে মাইটোসিস, মাইটোসিস, মিওসিস তিনটাই হয়, প্রধানত মাইটোসিস এবং মিওসিস হয়। আর এখানে প্রধানত মাইটোসিস এবং মিওসিস হয়। আবাস হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, এটা স্থলজ, প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতিও রয়েছে, আর এরা স্থলজ জলজ সবগুলো রয়েছে। তো এখান থেকে দেখো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, 10টা বৈশিষ্ট্য, তোমার যতগুলো মনে থাকে এখানে, ঠিক আছে, 5-7টা যতটুকু মনে থাকে লিখে বলবা যে তাই এখানে আলোচনা থেকে বলা যায় যে উপরের দিকে গেলে কি হচ্ছে, উন্নত বৈশিষ্ট্য আসতেছে। 5 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, পি কেন, কে কোন রাজ্যভুক্ত করা হয়, পি হচ্ছে এটা। তারপরে দেখো কিউ এবং আর জীবদের মধ্যে কোনটি বেশি উন্নত, এইভাবে প্রশ্ন আসবে কিন্তু। তো এখানে পি যেটা, প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবো, তা তোমাদের জন্য আমাদের অনলাইন কোর্স রয়েছে। বিজ্ঞান শাখার জন্য আলাদা, তারপরে বাণিজ্য এবং মানবিক শাখার জন্য আলাদা আলাদা কোর্স রয়েছে। যেমন বিজ্ঞান শাখার জন্য মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা। প্রত্যেক মাসে 550 টাকার বিনিময়ে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত পড়তে পারবা। আমাদের ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপস এর মাধ্যমে। ক্লাস 7 দিনই হবে, আর প্রতিদিন 2টা করে ক্লাস হবে। ভর্তির জন্য আরো বিস্তারিত কিছু জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এরপরে মাসিক 220 টাকার বিনিময়ে তোমরা আর্টস এবং কমার্সে যারা রয়েছে 2টা সাবজেক্ট পড়তে পারবা, গণিত এবং সাধারণ বিজ্ঞান। তো একই রকম তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবা। আর আমাদের অফলাইনে ব্যাচ রয়েছে 79 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। এখানে যদি এর আশেপাশে যারা থাকো, রামপুরা, বাড্ডা, তারপরে এই গুলশান, বনানী, বনশ্রী, ডিআইটি প্রজেক্ট আশেপাশে যারা রয়েছে, আমাদের এখানে সরাসরি ভর্তি হতে পারো। তো এখানে এরপরে এখানে পি কে কোন রাজ্যভুক্ত অন্তর্ভুক্ত করা যায়, পি উদ্দীপকের যে পি যেটা, এটা হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। কেন? কারণ কি, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ স্থলজ এবং মৃতজীবী বা পরজীবী, দেহ এককোষী অথবা মাইসিলিয়াম দিয়ে গঠিত, এদের নিউক্লিয়াস সুগঠিত, কোষপ্রাচীর কাইটিন বস্তু দ্বারা গঠিত, এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয়, এবং পি অর্থাৎ মাশরুমের মধ্যে উপযুক্ত বৈশিষ্ট্যগুলো উপস্থিত থাকায় বলা যায় মাশরুম হলো ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এখানে কিউ এবং আর জীবদের মধ্যে কোনটা বেশি উন্নত, কিউ এবং আর। কিউ হচ্ছে প্লান্ট, গাছ, তাই না, কিউ, আর আর তো হচ্ছে এখানে অ্যামিবা, বোঝাই যাচ্ছে। তো এখানে দুটার ভিতরে কে উন্নত? তো এখানে উদ্ভিদ, কিউ হলো উদ্ভিদ এবং আর হলো অ্যামিবা। এদের মধ্যে উদ্ভিদ হলো প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত এবং অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। অর্থাৎ উদ্ভিদ হলো অ্যামিবার তুলনায় অধিক উন্নত। আমরা জানি প্রোটিস্টা রাজ্যের প্রাণীরা এককোষী, বহুকোষী, ফিলামেন্টাস সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে। প্রোটিস্টা, এদের ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ এবং ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ঘটে থাকে। ঠিক আছে, যারা হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্গত আর কি, মানে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। আর এরা কি করে, মাইটোসিস মাধ্যমে অযৌন জনন এবং কনজুগেশনের মাধ্যমে বা যৌন জনন ঘটে থাকে। ঠিক আছে, এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। অন্যদিকে প্লান্টি রাজ্যের যে প্রাণীরা, তাদের সাধারণত বৈশিষ্ট্য হলো এরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দিয়ে উন্নত টিস্যুতন্ত্র রয়েছে। টিস্যুতন্ত্র এদের যৌন প্রজনন মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, যা অ্যানাইসোগামাস ধরনের হয়ে থাকে। এদের গ্যামেটের আকার, আকৃতি এবং গঠন পরস্পরের তুলনায় ভিন্ন হয়ে থাকে। এদের ভ্রূণ তৈরি হতে পারে। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের কিউ এবং আর জীবদের মধ্যে কিউ উদ্ভিদ হলো উন্নত ধরনের। ঠিক আছে, তো এই 5টা প্রশ্ন তোমরা ইনশাল্লাহ যদি ভালো করে পড়ো 100% ইনশাল্লাহ তোমরা কমন পাবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।